আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকের অনলাইন ক্লাস উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য। সাথে আছি শাহনাজ প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে গত ক্লাসে আমি উৎপাদন ব্যয় হিসাবের টি নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে প্রাথমিক হিসাবসমূহ মানে প্রাথমিক কি কার্যাবলী রয়েছে উৎপাদন ব্যয়ে হিসাব করতে গিয়ে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ সেখানে আমি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এটা কি এবং আর্থিক হিসাব বিজ্ঞানের সাথে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের পার্থক্যটা কি এবং উৎপাদন ব্যয় হিসাব চক্র এবং সবশেষ উৎপাদন ব্যয়ের উপাদান নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, উৎপাদন ব্যয়ের উপাদানের যে কথাগুলো আমরা গত ক্লাসে বলেছিলাম, সেখানে প্রথমে বলেছিলাম যে এর দুটো উপাদান প্রধানত প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয়ের সাথে রয়েছে মানে প্রত্যক্ষ ব্যয়কে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ খরচ। একই সাথে পরোক্ষ ব্যয় রয়েছে, অর্থাৎ প্রত্যক্ষ ব্যয় এবং পরোক্ষ ব্যয় দুটোই মূল উপাদান। এখানে রয়েছে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম এবং পরোক্ষ খরচ। এবার চলো আমরা একটু দেখে নিই যে আসলে প্রত্যক্ষ ব্যয়টা কি, আর একটু ভালোভাবে দেখি। প্রত্যক্ষ ব্যয় হচ্ছে প্রোডাক্টের জন্য সরাসরি উৎপাদিত হয়, মানে সরাসরি ব্যবহৃত হয় এবং এটা অনেকটা দেখা যায়, অর্থাৎ প্রোডাক্টটা নিয়ে তুমি হাতে নিয়েই দেখে বুঝতে পারছো যে হ্যাঁ এই প্রত্যক্ষ ব্যয় এটার মধ্যে হতে পারছে। সেক্ষেত্রে আমরা প্রথমে যদি প্রত্যক্ষ কাঁচামাল বলি, প্রত্যক্ষ কাঁচামাল কি, অর্থাৎ আমি যেই পণ্যটি উৎপাদন করছি সেই পণ্যের জন্য সরাসরি যা দেখা যায় এমন কিছু উপাদান এবং সরাসরি ব্যবহৃত হচ্ছে। এইরকম ক্ষেত্রে প্রথমেই যদি ধরো তাহলে হচ্ছে তুমি যদি কাপড় তৈরি করো, মানে কাপড় তৈরি করতে যাও, তাহলে কাপড় তৈরি করার জন্য তুলা এটা হতে পারে। এখানে এটা না, এখানে কাপড় তৈরির জন্য তুলা খরচ হতে পারে। যদি তুমি মোটর গাড়ি তৈরি করতে চাও তাহলে সেখানে কি তোমার জন্য সেই কারখানায় লোহাটা মেইন উপাদান। এরপর যদি তুমি আরও ভালোভাবে বুঝতে চাও তাহলে তুমি বুঝবে যে হচ্ছে আমি আসলে যেই প্রোডাক্টটি তৈরি করি না কেন সেই প্রোডাক্টটির অবয়ব তৈরি করার জন্য যে মেইন কিছু জিনিস দরকার, সেই মানে কাঁচামালটা দরকার, সেগুলি হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। একই সাথে প্রত্যক্ষ শ্রম, এবং এই প্রত্যক্ষ শ্রম হচ্ছে যে শ্রমটা হচ্ছে সরাসরি ওই প্রত্যক্ষ কাঁচামাল দিয়ে তোমার পণ্যটি উৎপাদন করছে সেই শ্রমটা। তাহলে কারা এরা হচ্ছে, ধরো আসবাবপত্র তৈরি করছো তাহলে সেক্ষেত্রে মিস্ত্রি খরচটা। যদি মেশিনারিতে দিয়ে কিছু তৈরি করো তাহলে মেশিনারিতে নিযুক্ত ব্যক্তির মজুরি। এছাড়া রয়েছে প্রত্যক্ষ খরচ, অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ শ্রম ছাড়া আরও কিছু উৎপাদনের সাথে যুক্ত থাকতে পারে প্রত্যক্ষ খরচ। সেগুলো কি কি হতে পারে? ধরো তুমি একটি কলম উৎপাদন করছো, কলমের পুরো বডিটা তৈরি করে ফেলছো, কিন্তু এর উপরে একটা হয়তোবা ডিজাইন দিতে চাচ্ছ, সেই ডিজাইনের জন্য সেটা কি বিশেষ ডিজাইন খরচ। এরপর হচ্ছে কোনো উৎপাদনের পরীক্ষামূলক খরচ, অনেক সময় আমরা উৎপাদন করি পরীক্ষামূলকভাবে, সেই খরচটা প্রত্যক্ষ খরচের মধ্যে আমরা ধরে ফেলি। এরপর হচ্ছে বিশেষ ধরো যন্ত্রপাতি ভাড়া, এমন কিছু হতে পারে যে তোমার হয়তোবা সবটা আছে কিন্তু আরেকটা কাজের জন্য হয়তোবা একটু কাজের জন্য তোমার একটা যন্ত্রপাতি ভাড়া করা লাগছে, তো সেই ক্ষেত্রে সেটাও কিন্তু প্রত্যক্ষ খরচের মধ্যে অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে পরোক্ষ ব্যয়। তাহলে প্রত্যক্ষ ব্যয় যদি একদম সরাসরি যুক্ত হয় তাহলে পরোক্ষ ব্যয় নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে একদম সরাসরি যুক্ত নয়, হয়তোবা তুমি সরাসরি চোখ দিয়ে দেখে বুঝতে পারছো না যে এই প্রোডাক্টের মধ্যে এই ব্যয় হয়েছে, তাহলে সেই ব্যয়গুলোই আসলে পরোক্ষ ব্যয় এবং এটার আসলে সিগনিফিকেন্ট মানে আলাদা আলাদা পার ইউনিট ভ্যালুটাও ওইরকম বের করা একটু কষ্টসাধ্য। তো এই ক্ষেত্রে প্রথমে পরোক্ষ কাঁচামালের কথা বলবো। তুমি দেখো একটি যদি তুমি কাপড় উৎপাদন করার কথাই ধরো, তো সেখানে যদি বিভিন্ন ডাইস ইউজ করো, সেক্ষেত্রে তোমার ওইগুলো তৈরি করার জন্য কোনো চুল্লি লাগে, সেই চুল্লিতে হয়তো বা তৈল বা গ্যাস ইউজ হয়। তারপর হচ্ছে নষ্ট কাপড় হতে পারে, নাট বল্টু স্ক্রু কোনো একটি মেশিনের যেটা দিয়ে তুমি কাপড়গুলো উৎপাদন করছো সেটার জন্য যদি নাট বল্টু স্ক্রু কিছু দরকার হয়, সেটাও কিন্তু তোমার সেই পরোক্ষ কাঁচামালের মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, এবার হচ্ছে পরোক্ষ শ্রম। একইভাবে পরোক্ষ শ্রম হচ্ছে তুমি উৎপাদনের জন্য যে শ্রমের প্রয়োজন হয় তবে কোনো দ্রব্য প্রস্তুত বা রূপান্তরের সাথে সরাসরি ব্যবহৃত হয় না। হতে পারে যেমন তুমি ধরো যে এই পণ্যই উৎপাদন করো না কেন, সেই পণ্যের কাঁচামাল তুমি ক্রয় করেছো, এখন সেই ক্রয় করার জন্য হয়তো বা কোনো শ্রমিক লেগেছে যে সে তোমাকে এনে দিয়েছে, তাহলে তার খরচটা কিন্তু এটা সরাসরিভাবে কারখানার মধ্যে সে খরচটা করেনি, কিন্তু এটা কারখানার বাইরে হয়েছে। মানে সে এনে দিয়েছে, তাহলে এটা কিন্তু তার হচ্ছে মাল ক্রয় বাবদ তাকে সেই শ্রমিককে মজুরি দিতে হয়েছে, তাহলে সেই মজুরিটাও কিন্তু পরোক্ষ শ্রমের মধ্যে পড়তে পারে। এবার হচ্ছে সময় রক্ষণ। ধরো কারখানার মধ্যে যে কর্মীরা কাজ করছেন তারা কখন আসছেন কখন যাচ্ছেন এটা মেনটেন করার জন্য একজন সময় রক্ষক থাকতে পারেন, সে তাকেও কিন্তু একটা মজুরি দিতে হচ্ছে। তুমি যে পণ্যটি উৎপাদন করেছো এবং সেই উৎপাদিত পণ্যটি যখনই হচ্ছে তুমি আহ, একটা সিকিউরিটির ব্যবস্থা করতে চাইবে, অবশ্যই সেখানে একজন গার্ড নিয়োগ দিবে, সেক্ষেত্রে তার যে মজুরিটা দিবে সেটাও কিন্তু পরোক্ষ শ্রমের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এছাড়া মেরামত কার্যে নিয়োজিত কর্মচারী। লাস্ট
হচ্ছে পরোক্ষ খরচ। পরোক্ষ খরচ বলতে আসলে আমরা কি বুঝি? পরোক্ষ খরচ হচ্ছে সেই খরচ যেই খরচগুলো আমার এই পরোক্ষ কাঁচামাল বা পরোক্ষ শ্রম নয়, অর্থাৎ এইসব বাদে যে খরচগুলো হতে পারে, সেটা তোমার যে একটা কারখানা নিয়েছো সেই কারখানাটির ভাড়া, সেক্ষেত্রে হতে পারে মানে অভিকর, বীমা, মেরামত ও রক্ষণাবেক্ষণ, তাপ, আলো, শক্তি। অর্থাৎ আমার ওই পরোক্ষ কাঁচামাল বা পরোক্ষ যেই কাঁচামাল আর শ্রমের মধ্যে যেগুলো যাচ্ছে না সেগুলো পরোক্ষ খরচ তুমি বলতে পারছো। আচ্ছা, বা তুমি পণ্যটি বিক্রয় করার জন্য শোরুম ভাড়া নিচ্ছ, এরকম। এখন তোমাকে বলে রাখি যে আমরা আসলে প্রত্যক্ষ ব্যয় এবং পরোক্ষ ব্যয় বলছি, কিন্তু আমি অঙ্ক করতে গিয়ে প্রায় জায়গায় দেখব উপরি খরচ, অর্থাৎ আমাদের প্রত্যক্ষ ব্যয় বাদে যত খরচ রয়েছে সেগুলোকে উপরি খরচ বলা হয়ে থাকে। উপরি খরচ। আচ্ছা, সেই উপরি খরচগুলো কোথায় কোথায় ঘটে থাকে? উপরি খরচ হতে পারে কারখানায়, হতে পারে অফিসে, হতে পারে বিক্রয় করতে গিয়ে। তাহলে আমরা এই প্রত্যক্ষ ব্যয় বাদে যত খরচ সেগুলোকে কি খরচ বলবো? উপরি খরচ। এবং এই উপরি খরচগুলো হতে পারে আমার ফ্যাক্টরিতে, হতে পারে আমার অফিসে, হতে পারে আমার সেল করতে গিয়ে। এই তিনটি জায়গায় হতে পারে। তাহলে প্রথমেই আমি যেটা কারখানায় যত খরচ রয়েছে সেগুলো কিন্তু কারখানা উপরি খরচ। আমি প্রথমেই বলে রেখেছি প্রত্যক্ষ খরচ ব্যতীত। তাহলে প্রত্যক্ষ খরচ ব্যতীত আমার কারখানার মধ্যে কি হতে পারে? কারখানার ভাড়া, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ খরচ, কারখানার ম্যানেজারের বেতন, ড্রয়িং অঙ্কন অফিসের মানে ড্রয়িং বা অঙ্কন অফিসের বেতন। এই হচ্ছে যাবতীয় কিছু। অর্থাৎ তুমি খেয়াল করে দেখতে পাবে যে কারখানায় অনেক খরচ হয় এবং সেই খরচের মধ্যে আমি প্রত্যক্ষ খরচ বাদে যত খরচ থাকছে কারখানার, সেগুলো কিন্তু কারখানার উপরি খরচ নামে পরিচিত। আচ্ছা, তাহলে তোমাদের অনেক সময় বলবে কারখানার উপরি খরচগুলো চিহ্নিত করো, তখন যাতে তোমরা পেরে থাকো। এবার হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরি খরচ। আমি প্রথমেই বলেছি যে উপরি খরচ মানেই হচ্ছে প্রত্যক্ষ খরচগুলো বাদে। তাহলে প্রত্যক্ষ খরচ বাদে প্রথমেই সেটা হতে পারে ফ্যাক্টরিতে, হতে পারে অফিসে। আচ্ছা, এখন আমরা দেখবো যে আসলে অফিসে কি কি ধরনের উপরি ব্যয় হয়ে থাকে। তুমি বলতে পারো যে আমার আসলে পণ্য উৎপাদন করার জন্য অফিস কি দরকার? কারখানাই তো মেইন কথা। হ্যাঁ, কারখানা অবশ্যই বা ফ্যাক্টরি হচ্ছে আমাদের মূলত জায়গা, কিন্তু আমার ফ্যাক্টরিকে মেনটেন করার জন্য কিংবা আমি যে পণ্যটা বিক্রি করব সেটাকে মেনটেন করার জন্য মাঝখানে একটা অফিস না হলে কিন্তু তোমার এটা চলবে না। তাহলে সেই অফিস মধ্যস্থতাকারী মানে কাজ করে দুটো ইসের মধ্যে, বিক্রয় এবং উৎপাদনের মধ্যে। তাহলে তাদেরকে তোমাকে চালাতে হবে এবং সেই যে খরচগুলো সেই খরচগুলোকে আমরা অফিস ও প্রশাসনিক উপরি খরচ নামে পরিচিত। এবং এক্ষেত্রে দেখে থাকবে যে অফিস কর্মচারীদের বেতন, অফিস ভাড়া, ব্যবস্থাপকদের বেতন, এবং প্রত্যেকটি তুমি খেয়াল করে দেখবে যে প্রত্যেকটি হচ্ছে অফিসের সাথে রিলেটেড। তাহলে অফিসের যত খরচ হচ্ছে সেগুলোকে আমরা অফিস উপরি খরচ নামে বলতে পারি। এবার হচ্ছে বিক্রয় ও বন্টন খরচ। যেরকমটা বলছিলাম যে ফ্যাক্টরিতে উপরি খরচ হতে পারে, অফিসে হতে পারে, তেমনি আমার বিক্রয় করতে গিয়ে, অর্থাৎ বিক্রয় করতে গিয়ে তো তোমার একটা শোরুম ভাড়া নিতে হবে, অথবা তোমার বিজ্ঞাপন দিতে হবে, অথবা বিক্রয় কর্মী নিয়োগ দিতে হবে। এইসব যে খরচগুলো এগুলো কিন্তু বিক্রয় ও বন্টন খরচের মধ্যে অন্তর্ভুক্ত। তুমি খেয়াল করলে দেখতে পাবে এখানে আমি এগুলো লিখেছি যে বিক্রয় কর্মীর বেতন, তারপর শোরুম খরচ, প্যাকিং খরচ, বিক্রয় পরিবহন খরচ, রপ্তানি শুল্ক, ভ্রমণ খরচাবলী, শিল্প মেলায় অংশগ্রহণের খরচ, তারপর ডেলিভারি সরঞ্জামের অপচয়, বিক্রয় অফিসের বেতন, অনাদায়ী পাওনা, প্রদত্ত বার্তা। হয়তোবা এগুলো তোমাদের কাছে, কিন্তু আমরা আর্থিক অবস্থার বিবরণী তো অনেকগুলোই করে ফেলছি এবং এগুলো মোটামুটি আমাদের কাছে কিন্তু পরিচিত। এবং এই পরিচিত শব্দগুলোই আমরা এখানে জাস্ট এভাবে শিখছি যে বিক্রয় ও বন্টন উপরি খরচ নামে। শিক্ষার্থীরা, এবার আমরা দেখি একটা পূর্ণাঙ্গ উৎপাদন ব্যয় বিবরণী কিরকম হয়ে থাকে। অর্থাৎ এই চ্যাপ্টারে তোমাদের জন্য একটা মানে এই উৎপাদন ব্যয় হিসাবে তো আসলে পণ্য উৎপাদন করে তাদের নিয়ে হিসাব, তাহলে একটা পূর্ণাঙ্গ উৎপাদন ব্যয় বিবরণী কিরকম হয় সেটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। দেখো, প্রথমেই আমরা যেটা দেখবো, এই ছক তোমাদের হচ্ছে বইতেও আছে, কিন্তু আমি তোমাদের সাথে আরো একটু এলাবোরেটলি আলোচনা করার চেষ্টা করি। দেখো, প্রথমেই যেটা ব্যবহৃত কাঁচামালের ব্যয়, অর্থাৎ এখানে প্রথমেই দেখো কাঁচামালের প্রারম্ভিক মজুত। অর্থাৎ তুমি ধরো একটা কলম উৎপাদন করতে গিয়েছো, এখন তোমার কিছু কাঁচামাল হয়তো বা আগে থেকেই ছিল বছরের শুরুতে, সেগুলোকে তুমি প্রারম্ভিক মজুত বলবা। কি প্রারম্ভিক মজুত? কাঁচামালের প্রারম্ভিক মজুত। এর সাথে তুমি কিছু যোগ করবা। যোগ করবা কি? ক্রয়। অর্থাৎ তুমি কিছু ক্রয় করবা অবশ্যই, কারণ ক্রয় ছাড়া তোমার তো পুরো একটা ফ্যাক্টরি চালাতে হলে পুরো বছরের জন্য তোমার কিছু ক্রয় করতে হবে। আচ্ছা, তাহলে ক্রয় কি করলা? এখানে কিন্তু এখানেও কিন্তু ক্রয় করলা কাঁচামাল। এর সাথে দেখো আমদানি শুল্ক যদি থাকে সেগুলো যোগ দিতে হবে, বা কোনো পরিবহন খরচ থাকলে যোগ দিতে হবে, বাদ দিতে হবে কি? ফেরত। এবং এটা আমরা জানি যে ক্রয় থেকে সাধারণত ক্রয়ের সাথে রিলেটেড যেগুলো সেগুলো যোগ করতে হয় এবং ফেরত বা বাট্টা এগুলো বাদ দিতে হয়। তাহলে এগুলো বাদ দেওয়ার পর আমি পাই নিট ক্রয়। এবং
তাহলে কাঁচামালের প্রারম্ভিক মজুতের সাথে আমি নিট ক্রয় যোগ করে বাদ দিতে পারি সমাপনী মজুত পণ্য। অর্থাৎ সমাপনী মজুত পণ্য কিসের? কাঁচামালের। অর্থাৎ আমার বছর শেষে কিছু কাঁচামাল মানে স্টকে থেকে যেতে পারে, সেটাকে আমি কিন্তু বাদ দিয়ে দিব। তাহলে এটা বাদ দিলাম। এবং কাঁচামালের কিছু অস্বাভাবিক ক্ষতি হতে পারে। কিরকম? তুমি ধরো কাঁচামালগুলো আনলা, এনে এ পথে কিছু ভেঙে যেতে পারে, তো সেইটাকে তুমি অস্বাভাবিক ক্ষতি হিসেবে বাদ দিয়ে দিবা। তাহলে এটাই হলো ব্যবহৃত কাঁচামাল। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আসলে কাঁচামালের প্রারম্ভিক মজুতের সাথে আমি নিট ক্রয় যোগ করে বাদ দিব সমাপনী মজুত পণ্য। আর যদি কাঁচামালের কোনো অস্বাভাবিক ক্ষতি হয়ে থাকে, তাহলে সেটা বাদ দেওয়ার পরে আমি পেয়ে যাব ব্যবহৃত কাঁচামালের ব্যয়। অর্থাৎ আমার যেই কাঁচামালটুকু এবছর ব্যবহৃত হচ্ছে, সেই কাঁচামালের ব্যয়টুকু আমি পেয়ে গেলাম। এখন আমি দেখব, আমি প্রথমেই বলেছিলাম যে তোমাদের কি আমাদের প্রত্যক্ষ ব্যয়ের উপাদানগুলো বলেছিলাম, প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ মজুরি, এরকম। তাহলে প্রত্যক্ষ কাঁচামালের জায়গাটুকু হয়ে গেছে। এখন দেখো এর সাথে যোগ করব প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ শ্রম যেটাকে বলি, এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ, যেটা কিনা আমাদের প্রত্যক্ষের মধ্যেই আমরা পড়েছি। তাহলে এই যাবতীয় অংশটুকু যোগ করার পর পাবো মুখ্য ব্যয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে বুঝতে পারছো মুখ্য ব্যয় মানেই হচ্ছে প্রত্যক্ষ যেই যেই উপাদানগুলো তুমি শিখেছো সেগুলোকে যোগ করলেই আমি পাবো মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট। আচ্ছা, তাহলে আমি মুখ্য ব্যয় পেয়ে গেলাম, অর্থাৎ প্রত্যক্ষ সবগুলো শেষ হয়ে গেছে। এবার আমি শুরু করে দিব মুখ্য ব্যয়ের পরে এর সাথে যোগ করব কারখানা উপরিব্যয়। শিক্ষার্থীরা, আমি বলেছিলাম যে তোমাদের উপরিব্যয় বিভিন্ন জায়গায় হয়ে থাকে, কখনো কারখানায়, কখনো হচ্ছে অফিসে, কখন হচ্ছে বিক্রয় করতে গিয়ে। তাহলে কারখানায় যখন হচ্ছে, তখন মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয়গুলো যোগ করে দিব। এবং কারখানা উপরিব্যয় কি কি হতে পারে এটা তো তোমাদের সাথে অলরেডি আমি ডিসকাস করে ফেলেছি। তাহলে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করার পর পাবো আমি কারখানা ব্যয়, অর্থাৎ কারখানায় আমার কতটুকু ব্যয় হয়েছে। এর সাথে আমি যোগ করব প্রারম্ভিক চলতি কার্য। শিক্ষার্থীরা খেয়াল রাখবে, আমি কিন্তু প্রথমেও প্রারম্ভিক মজুদ যোগ করেছি, সেটা ছিল কিন্তু কাঁচামালের। আর এখানে কি প্রারম্ভিক চলতি কার্য, অর্থাৎ চলতি কার্য কি? তাহলে ধরো তুমি তো কলমের উদাহরণই আমরা দিচ্ছিলাম, কলম উৎপাদন করতে গিয়ে তুমি ধরো একটা কলমের পুরোটাই উৎপাদন করে ফেলেছো, হয়তো বা কিছু নিব বাকি রয়েছে, যেটাকে আমি কলমের মানে কি বলে, কলমের একটা পার্ট ওটা, তো ওইটার বাকি রয়েছে। তাহলে কি তোমার কলমটা সম্পূর্ণ হলো? তুমি কি ওরকম মুখ ছাড়া কলম কিনবে? অবশ্যই কিনবে না। তার মানে তুমি মানে বিক্রেতাও বিক্রি করতে পারছে না। তাহলে সেটা কি কিছু থাকতে পারে গত বছরে, আর গত বছরে যে জিনিস থাকে এবছরে সেটা প্রারম্ভিক হয়ে যায়, তাহলে ওইটা পুরো সম্পূর্ণ হয়নি। তাহলে প্রারম্ভিক চলতি কার্য যোগ করে নিব, বাদ দিব সমাপনী চলতি কার্য। ঠিক একইভাবে আমার বছর শেষে কিছু মানে কিছু কলমের কিছু অংশ হয়তো বা তৈরি করা থাকতে পারে, সেটাকে আমি কি বলবো? সমাপনী চলতি কার্য। তাহলে এটা বাদ দিয়ে দিব। এর থেকে আরেকটা জিনিস বাদ দিতে পারি, অকেজ দ্রব্যাদি বিক্রয়। হয়তো বা আমি পণ্য কিছু উৎপাদন করি, কিছু অকেজ দ্রব্যাদি আমরা এক্ষেত্রে তোমাকে একটা উদাহরণ দেই। ধরো ঘি দিয়ে তুমি কিছু একটা উৎপাদন করছো, সেখানে কৌটাগুলো, ঘিয়ের কৌটাগুলো তুমি বিক্রি করে দিতে পারো। এটা কিন্তু তোমার জন্য একটা ওই খারাপ, মানে আমরা যেটাকে বলি যে ফেলে দেওয়া জিনিসও অনেক সময় বিক্রি করে আমার একটা ভালো আর্ন হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে অকেজ দ্রব্যাদি বিক্রয় করে আমি একটা টাকা পেতে পারি। এখন দেখো, তাহলে কারখানা ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্য যোগ করলাম, সমাপনী চলতি কার্য বাদ দিলাম। যদি অকেজ দ্রব্যাদি বিক্রয় করে থাকো সেটা বাদ দিয়ে দিলাম। তাহলে হলো উৎপাদিত দ্রব্যের ব্যয়। উৎপাদিত দ্রব্যের ব্যয় এর সাথে আমি তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত, মানে ফিনিশড গুডস, অর্থাৎ তোমার কলমটা পুরোপুরি প্যাকেজিং, মানে একদম ফুলফিল তৈরি, কিন্তু কলমটা হয়তো বা এবছর তোমার, গত বছর হয়তো বিক্রি হয়নি বা বিক্রি করনি, সেরকম কিছু থাকতে পারে না, স্টকে থাকতে পারে, সেটাকে যোগ করবা। এবং এবছরও তোমার কিছু কলম অবিকৃত ফিনিশড প্রোডাক্ট একদম তৈরি হয়ে গেছে, সেটা থাকতে পারে, তাহলে সেটা বাদ দিয়ে দিবা। প্রারম্ভিক মজুতগুলো আমরা সবসময় যোগ করে থাকি এবং সমাপনী মজুতগুলো আমরা সবসময় বাদ দিয়ে থাকি। তাহলে উৎপাদিত দ্রব্যের এর সাথে যদি তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত পণ্য যোগ করি, তাহলে পাই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, অর্থাৎ এতটুকু আমার বিক্রয় করার যোগ্য হয়েছে। এর থেকে যদি আমি তৈরি পণ্যের সমাপনী মজুত পণ্য বাদ দিই, তাহলে আমি পাই বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ আমরা এই বিক্রিত পণ্যের ব্যয়টাই কিন্তু তোমাদেরকে বেশি বের করতে বলে। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, মুখ্য ব্যয় হচ্ছে সকল প্রত্যক্ষ খরচগুলো, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ খরচ যোগ করার পরে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় এবং এই যে প্রারম্ভিক চলতি কার্য বা সমাপনী চলতি কার্য, এর সাথে প্রারম্ভিক মজুদ, মানে তৈরি পণ্যের এবং তৈরি পণ্যের সমাপনী মজুদ, এগুলো যোগ বিয়োগ করেই তুমি শেষ পর্যন্ত পেলে বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ তুমি যে পণ্যটি বিক্রয় করবে সেই পণ্যের ব্যয়। আচ্ছা, ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। এর সাথে আরো কিছু কিছু বলেছিলাম না আমরা, যে আমাদের অফিসে কিছু উপরি খরচ হয়ে থাকে, তাহলে সেগুলো যোগ করতে হবে না? হ্যাঁ, করতে হবে। অফিসের উপরি খরচগুলো যোগ করে দেবে। এবং আরো কিছু কি বলেছিলাম, বিক্রয় করতে গিয়ে আমার কিছু উপরি খরচ হয়, এগুলো যোগ করে দেওয়ার পরে পাবে মোট বিক্রয় ব্যয়।
অর্থাৎ মোট বিক্রয় ব্যয় পেয়ে গেলে। এর সাথে কি তুমি কি ওইটাই বিক্রি করবে? নাকি ওর সাথে কিছু মুনাফা যোগ করে? অবশ্যই তুমি কিছু মুনাফা যোগ করে সেটা হচ্ছে বিক্রি করবে। তাহলে সেটাই হলো তোমার বিক্রয় মূল্য। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই পূর্ণাঙ্গ উৎপাদন ব্যয় বিবরণীটা বুঝতে পেরেছ। এই পর্যায়ে উৎপাদিত দ্রব্যের ব্যয় বিবরণী, অর্থাৎ তোমাদের সবসময় হচ্ছে ওরকম পূর্ণাঙ্গ বিবরণী তৈরি করতে বলে না। তোমাদের ম্যাক্সিমাম টাইমে হয়তোবা বলে যে কারখানা ব্যয় পর্যন্ত তৈরি করো, অথবা উৎপাদিত দ্রব্যের ব্যয় পর্যন্ত তৈরি করো, তাহলে অথবা মুখ্য ব্যয় বের করো। তো এই ঘরটা আমি সেজন্য দেখিয়েছি যে দেখো আমরা কিন্তু সেই আগের মতোই ব্যবহৃত কাঁচামালের ব্যয় এর সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করেছি, অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করে মুখ্য ব্যয় বের করেছি, কারখানা উপরিব্যয় যোগ করে কারখানা ব্যয় বের করেছি, এর সাথে প্রারম্ভিক চলতি কার্য, সমাপনী চলতি কার্য যোগ বিয়োগ করে এবং অকেজ দ্রব্যাদি বাদ দিয়ে আমি উৎপাদিত দ্রব্যের ব্যয় পেয়ে গেছি। আচ্ছা, আবার কখনো কখনো তোমাকে বলতে পারে যে বিক্রিত পণ্যের ব্যয় বের করো। তুমি যদি ধরো বি নাম্বারে তোমাকে বলছে উৎপাদিত দ্রব্যের ব্যয় বের করতে, এ নাম্বারে হয়তো বলছে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে, কারণ দুই মার্কসের। তো এক্ষেত্রে তুমি কি বলতে পারো যে এ থেকে আনিত উৎপাদিত দ্রব্যের ব্যয় যোগ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, এর সাথে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হয়ে গেল, বাদ দিয়ে দিলে তৈরি পণ্যের সমাপনী মজুদ পণ্য হয়ে গেল বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ পূর্ণাঙ্গ উৎপাদন ব্যয় বিবরণীটা তুমি পারলে এটাকে ভেঙে ভেঙে বিভিন্ন অংশে ভাগ করতে পারবে। এখন তোমাদেরকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমাদেরকে অনেক সময় আয় বিবরণী তৈরি করতে বলে, এবং আয় বিবরণীর সাথে অলরেডি তোমরা পরিচিত। আয় বিবরণী কিভাবে হয়? বিক্রয় থেকে প্রথমে বিক্রয় দিয়ে শুরু হয়, তাই না? বিক্রয় থেকে বাদ দিই কি, ফেরত বা বাট্টা থাকলে আমরা বাদ দিয়ে দিই নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে সবসময় আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই। অর্থাৎ তুমি যে অঙ্কের মধ্যে নিশ্চয়ই বিক্রিত পণ্যের ব্যয় করে আসবে বা দেয়া থাকবে, তখন নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাই? মোট লাভ। এবং এই মোট লাভ থেকে আমি যত রকমের এই যে পরিচালন খরচ, এই কিন্তু সেই অফিস ও প্রশাসনিক খরচ, এগুলো কিন্তু সেই উপরি খরচগুলো, বিক্রয় ও বন্টন খরচ সেই উপরি খরচগুলো, এগুলো বাদ দেওয়ার পরেই পাই আমরা পরিচালন লাভ। আর যদি তোমাদের অপরিচালন আয় এবং খরচ থাকে, সেগুলো নিশ্চয়ই যোগ বিয়োগ করে তুমি করপূর্ব নিট লাভ পাবে, এবং সেটা থেকে আয়কর বাদ দিলে কর পরবর্তী নিট লাভ থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এই উৎপাদন ব্যয় বিবরণীর মধ্যে যেরকম আয় বিবরণী আসে সেটা একদম সিম্পল আয় বিবরণী, অর্থাৎ বেশিরভাগ টাইমেই তোমাকে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলে, এবং এটা থেকে অফিস খরচ, বিক্রয় বন্টন খরচ পেয়ে যে নিট লাভটা পাও, এটাই আসলে সবসময় বেশি, মানে আমরা বেশিরভাগ দেখে থাকি যে এরকম টাইপেরই বেশি করে থাকে। তারপরও তোমাদের সামনে আমি এইভাবে উপস্থাপন করেছি একটু বড় করে। শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসে আমরা আসলে কি বুঝলাম? যে আসলে উৎপাদন ব্যয়ের দুইটি যে উপাদান, একটা হচ্ছে প্রত্যক্ষ, সেগুলোকে একত্রে করলে হয় মুখ্য ব্যয়, এবং যে পরোক্ষ যে খরচগুলো, অর্থাৎ যে উপরি খরচগুলো, এগুলো সব কিছু যোগ করে আমরা শেষ পর্যন্ত কি পাই? আমরা আসলে শেষ পর্যন্ত পাই হচ্ছে মোট বিক্রয় ব্যয়, এবং মোট বিক্রয় ব্যয়ের সাথে আমি কিছু মুনাফা যোগ করি, এবং মুনাফা যোগ করেই আমি পাই বিক্রয়। তাহলে শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটি। এই সবগুলো কিন্তু তোমাদের বইতে রয়েছে, তারপর আমি আলোচনা করলাম তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা ব্যাপারগুলো আলো এলাবোরেটলি বুঝতে পারো। সামনের ক্লাসে আমরা আসলে প্রবলেম সলভ করার চেষ্টা করব। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সকলকে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।